সিলেবাসের নির্ধারিত অংশ থেকে আজকে আবার আমরা আলোচনা শুরু করব। গত ক্লাসে বেশ কিছু শব্দ দেওয়া হয়েছিল, সেগুলো সূত্রীকরণের কথা আজকে। তো আমরা আরম্ভ করতে চাই। আমি বলেছিলাম যে লাল কালি দিয়ে এটা করতে হবে, কারণ যে শব্দগুলো লেখা হয়েছে সেগুলো যার যার নিজের যতটুকু জ্ঞান সেটা দিয়ে লেখা হয়েছে, কারণ আমি মুখে বলেছিলাম। এখন সূত্র করার সময় লাল কলম দিয়ে ওটা কেটে, অর্থাৎ একটু চিহ্ন দিতে হবে যেটা হয়নি, ঠিক পাশে যে জায়গা রাখা হয়েছিল সেই পাশের জায়গাটাতে লাল কালি দিয়ে শুদ্ধ শব্দটা লিখতে হবে। তো আমরা আরম্ভ করছি। শুদ্ধটা লেখা হচ্ছে, পরে ছিল অনূর্ধ্ব, বোর্ডে দেখা যাচ্ছে কিনা, অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব। এর পরের শব্দ ছিল উপলব্ধি, উদ্ধার, এটা ব এবং ধ। তারপর ছিল উদ্ধার, এটা দ এবং ধ। স্তব্ধ, এটা ব এবং ধ। পরিপক্কতা, বোর্ডে পরিষ্কার দেখা যাওয়ার ব্যাপার আছে। পরিপক্কতা। স্বচ্ছন্দ, স্বচ্ছন্দ একটা বিশেষণ, এটার বিশেষ হচ্ছে স্বাচ্ছন্দ্য। স্বচ্ছন্দ, স্বাচ্ছন্দ্য। আকাঙ্ক্ষা, প্রায়শই ভুল হয় এই বানানটা। আকাঙ্ক্ষা। কৌতুক, কৌতূহল। ঐকমত্য, ঐকমত্য। উচিত, বিদ্যুৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ। জীবিকা, বুদ্ধিজীবী। জীবী বানানটাতে বেশ সমস্যা হয়। আমরা যেহেতু জীবিকাকে ইকা প্রত্যয় যোগ করছি, অথচ এই ইকা প্রত্যয়ের রস্বীকার কিন্তু এখানে নেওয়া যাবে না, এখানে আমরা দীর্ঘই প্রত্যয় যোগ করেছি।
জিবি বানান কখনোই ইকার রস্বই দিয়ে হবে না, এটা হবে সম্পূর্ণভাবে দীর্ঘ ইকার দিয়ে। ছাত্রছাত্রীরা তোমরা ঠিক মতো বানানটা খেয়াল করবে, আর সেই সঙ্গে বলা কথাগুলো খেয়াল রাখতে হবে যে কোনটা কিভাবে মনে থাকবে, এটা নিজের দায়িত্বে বুঝে নিতে হবে। বুদ্ধিজীবী, জীবী বানান তাহলে দীর্ঘই দিয়ে। আমরা ইকা থেকে রস্বই কয়কার নিয়ে জীবী বানান লিখতে পারবো না। আলাদা প্রত্যয় হচ্ছে দীর্ঘই প্রত্যয় ব্যক্তি অর্থে। এই দীর্ঘই প্রত্যয়টাই এখানে ব্যবহার করতে হবে। আমাদের অনেক শব্দ আজকে অনেক পড়া, ভালো করে লক্ষ্য করো। শ্রমজীবী একই, খুবই প্রয়োজনীয় বানান, এটা সবসময় লাগছে। প্রতিযোগী, তা প্রত্যয় যোগ করলে আমরা বলেছি এটা রস্বইকারে পরিণত হয়। বাংলা বানানের নিয়ম আমরা সামনে আমাদের ক্লাস আছে পড়ব। প্রতিযোগী, যোগিতা রস্বইকার হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরো একটা বানান দেখিয়েছি এরকম, সহযোগী, তা প্রত্যয় যোগ করে সহযোগিতা। আমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর এখানে নির্ভর করছে শব্দ হোক, বাক্য হোক, যাই হোক না কেন সেটার শুদ্ধভাবে লিখতে পারতে হবে। সহযোগী, সহযোগিতা। কৃতি, কৃতি ছাত্রছাত্রী আমরা যে বলি মেধাবী, এর সঙ্গে তবে ফলা বা তা প্রত্যয় যোগ করলে এই তা প্রত্যয় যোগের মতো কৃতিতা বা কৃতিত্ব আবার রস্বইকার হয়ে যাবে। এটা বিশেষণ ছিল, বিশেষ্য হয়ে গেল তবে ফলা প্রত্যয় যোগে। ঠিক সেরকম প্রতিযোগী বিশেষণ ছিল, প্রতিযোগিতা বিশেষ্য, সহযোগী বিশেষণ, সহযোগিতা বিশেষ্য, কৃতি বিশেষণ, কৃতিত্ব বিশেষ্য। এবার নাম ব্যবহার করছি। কৃত্তিবাস যেভাবে লিখতেন এটা আগেও একবার বাক্যের সঙ্গে কারেকশন করা হয়েছে। কালিদাস, চণ্ডীদাস এগুলোতে আমরা বাক্য লিখেছি। চণ্ডীদাস উত্তীর্ণ, অনুত্তীর্ণ। অনযোগ উত্তীর্ণ, অনুত্তীর্ণ। অনুপসর্গ ব্যবহৃত হলো। কারণদর্শী বানানগুলো মনে রাখতে ভালো মনে থাকবে কি কারণে হলো। সান্ত্বনা, এই পাশেগুলো আমরা মুছে দিই, এখন উপরেগুলো মুছে দিই। সান্ত্বনা। সরস্বতী, গলার স্বরের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সরস্বতী চাপ পড়ছে কিন্তু পরের শতে, সেটা আমাদের মনে থাকে না। আমরা শুরুতেই বফলাটা চিন্তা করতে থাকি দেব কিনা। সরস্বতী। লক্ষ্মী, কি এর সঙ্গে ম আছে, ইংরেজিতে যেমন লক্ষ্মী বলা হয়, ক সম। শাশ্বত, শাশ্বত বানানেও পরের শতে চাপ পড়ছে। শাশ্বত। সত্ত্বাধিকারী, এই স নিজ বোঝাতে হবে,
প্রোপ্রাইটার যাকে বলে, স্বত্বাধিকারী, সত্তা। সত্তা বানানে বফলা দেওয়ার একটা লক্ষণ সবসময় আমরা পরীক্ষার খাতায় এই ভুলটা আমরা পাই, যে সত্তাতে কোথাও একটা বফলা চাপানোর চেষ্টা চলে। সত্তা বানানে কোনো বফলা নেই, সৎযোক্তা, এখানে বফলার কিছু নেই। নিজ না বোঝালে বফলা হবে না, কখনো নিজ বোঝাতে হবে। সত্তা, সত্তাধিকারী, সত্তা সত্ত্বেও, সত্তার পরে আরেকটা বানান আছে সত্ত্বেও। তোমাদেরকে প্রদত্ত শব্দগুলো আমাকে মনে রাখতে হচ্ছে যে কোনটার পরে কোনটা দিয়েছিলাম। কৃতদাস, এটা একবার দেখানো হয়েছে আগে, আশা করি তোমরা মনোযোগী হবে। এই বানানগুলোর উপর ভবিষ্যৎ পরীক্ষার বানান নির্ভর করছে। সত্তা সত্ত্বেও, কৃতদাস, এটা কর্মফলার দীর্ঘইকার। কৃতকর্ম, এটা আমি আগেও উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে কর্মটা যে করিত কর্ম, যেটা করা হয়ে গেছে, আর এটা হচ্ছে ক্রয়িত দাস, কৃতদাস। চট্টোপাধ্যায় বানানটা আমি লিখলাম কারণ দেখা যায় যে গদ্যে এটা প্রয়োগ আছে লেখকের নাম হিসেবে। কাউকে কাউকে দেখা যায় টয়ের মধ্যে রফলা দিচ্ছে, এটা র, ট প্লাস র, এটা হচ্ছে ট প্লাস ট। আরেকটা বানান আমি বলবো যে লক্ষ্য করো, সেটা হলো বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় বানানে, বন্দ্যোপাধ্যায় বানানে আমরা বন্দ্যোপাধ্যায় বানানে এই জফলাটা লেখায় পাই না। এখানে একটা বফলা জফলা আছে, এটা লক্ষ্যই করি না। এই জন্য আমি লিখে গদ্যে লেখকদের নাম ঠিক রাখার জন্য প্রয়োজনীয় অংশ এটা, যে ট প্লাস ট, আর এটা হচ্ছে নয় দয় জফলা যুক্ত ওকার। আশীর্বাদ, এই শব্দের সঙ্গে আমরা পরিচিত, কিন্তু এই রেফটা তোমাদের এদিক ওদিক হয়ে যায়। আশীর্বাদ যেন না হয় আশীর্বাদ, রটা পরে আশি বলার পরে বলছি। আরেকটা বানান, এটা লিখতে দেখি না আমি, কিন্তু লিখলে ভুল পাই, যেমন এইভাবে লিখে ফেলো তোমরা। এটা ধানের শীষের মতো না, এটা হচ্ছে শ্বাস ধাতু বসেছে এখানে, আর যোগ শ্বাস যোগ অ, আশিস, উপসর্গ শ্বাস ধাতু, শাস্তি যেমন শাসন, শাসক, সেই ধাতু, শ্বাস যোগ অ। আশিস বানানে এটা নেই, ওটা শীষ বানান শব্দে, আমরা যেমন ধানের শীষ বলি। কাজে এটা একটু লক্ষ্য রাখবে, আশিস বানানটা লক্ষ্য রাখবে। আশিস, এবার প্রত্যুষ। প্রত্যুষ পূর্বাহ্ন মধ্যাহ্ন আমরা দেখেছি, আবার দিচ্ছি। অপরাহ্ন সায়াহ্ন, মূর্ধন্য ন নিচে হয়, দন্তন পাশে হয়। ঠিক আছে। সম্ভাষণ, সম্বোধন, সংবর্ধনা,
সংবর্ধনা, এটাও দেখেছি আমরা, আয়ত্ত অথবা অধীন, দুটোর একসাথে হবে না। পিপিলিকা, পিপিলিকা। মুহূর্ত, মুহূর্ত শব্দটা লক্ষ্য করো যে আমরা এরকম একটা জিনিস দেখতে পাই তোমাদের লেখার মধ্যে, হয় রস্যকার, এটা কিন্তু হয় রস্যকার, কিন্তু যেখানে আমার প্রয়োজন হয় দীর্ঘকার সেখানে তুমি রস্যকার লিখে পারবো না, তাই মুহূর্ত বানানটা খুব সাবধানে লিখবে। সমীচীন, দুটো দীর্ঘইকার। ব্যথা, বিদ্বান, আর দুটো বানান আমি এখানে বলি, মূর্খ লিখে নাও, এবং মোক্ষ, একটা দীর্ঘকার একটা রস্যকার, জফলা। ক্রুদ্ধ, এটা কয়রফলা এবং ক্ষুব্ধ। বানান ভালো পারতেই হবে, সব জায়গায় বানানের মাধ্যমেই আমরা আমাদের ভেতরের যে আমিত্বটাকে, এই ভাষার আমিত্বটাকে প্রকাশ করি। যে আমরা ভুল বানান লিখলে শব্দের বা আমার বক্তব্যের অর্থ হারিয়ে যায়, অর্থ নষ্ট হয়ে যায়, আমরা কখনোই সেটা করতে পারি না। ভুল শব্দ মানেই হচ্ছে বক্তব্য মানে পরিচ্ছন্ন থাকলো না, বক্তব্য হারিয়ে গেল, শব্দ ভুল হয়ে গেলে। এবং লেখার ভেতর দিয়ে তুমি তোমার নিজেকে যখন প্রকাশ করবে তখন ভুল বানান মানেই হচ্ছে অর্থ ভিন্ন হয়ে যায়। রথি, রথি দীর্ঘইকার, সারথি হ্রস্বইকার। রথি সারথি, এই শব্দটাও খুব দরকার, যে জ ফলাটা কোথায় বসাচ্ছি, নুন, অনুন, আমরা কিন্তু নুন্ন লিখি। প্রতিটি বানানে কিছু না কিছু ভুল আছেই, এটা তোমরা যখন আগেরটা নিজের মতো করে লিখে নিয়েছো, আমি গত ক্লাসে বলার পর সেই লেখার সঙ্গে আজকের লেখার যে পার্থক্য সেটা সহজেই অনুমেয়, যে তোমাদের লেখায় কোন জায়গাটাতে ভুল আছে ওই জায়গাটা শুদ্ধ করার জন্য আমি বলেছি লাল কলম দিয়ে ওটা কেটে তুমি পাশে যে জায়গা রাখা হয়েছে সেখানে শুদ্ধ শব্দটি লিখবে। শুদ্ধ শব্দটা স্পষ্ট থাকতে হবে, আর ভুলটা কোথায় হয় সেটা বোঝার জন্য অশুদ্ধ শব্দটাও পাশে থাকতে হবে। অন্য, দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানান বেশ মনে রাখার একটা চেষ্টা থাকতে হবে তোমাদের। দ্বন্দ্ব বানানে দুটোর মধ্যেই বফলা আছে, দয় বফলা, নয় দয় বফলা, দয় বফলা, নয় দয় বফলা। এখান থেকে অন্যান্য শব্দগুলো আসছে, দ্বন্দ্বের সঙ্গে যদি আমরা ইক প্রত্যয় লাগাই তাহলে এখানে শব্দটা হয়ে যাবে দান্দিক, যেহেতু ইক প্রত্যয় রস্যই আছে, দান্দিক শব্দেও রস্যইকার লাগবে। কিন্তু দ্বন্দ্বী শব্দে আবার দীর্ঘই প্রত্যয় বসছে, তাহলে তখন দ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী, দীর্ঘইকার বসছে। তার সঙ্গে যদি তা লাগিয়ে দিই আমরা জানি তা প্রত্যয় যোগে দীর্ঘইকার রস্যইকার হয়ে যায়। মানে কিছু বোঝার ব্যাপার আছে, এক তো বানান, তারপর প্রত্যয় যোগ, প্রত্যয় যোগ করার পর কি আছে না আছে সেটা দেখে যোগ করতে হবে, সেইটাকে আবার তা প্রত্যয় দিয়ে ছাড়িয়ে দ্বন্দ্বিতা রস্যইকারে আনতে হবে। যদি একটু ভালো করে লক্ষ্য করো মনে রাখা সম্ভব। তোমরা অন্যান্য বিষয়ে যতটুকু মনোযোগ দাও, আসলে বাংলা বিষয়ে মনে হয় যে এটা নিজেরই ভাষা, আমার মনোযোগের এত কিছু নেই, সেই জন্য এই মনোযোগ
না থাকার কারণেই ধীরে ধীরে এই এতগুলো ভুল বিশাল একটি ভুলে পরিণত হয় ধীরে ধীরে। এবার লিখব উজ্জ্বল, এখানে লিখছি উজ্জ্বল জল ধাতু ক্রিয়ামূল এর সঙ্গে উত উপসর্গ যোগ জল হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, এই জন্য বফলা বসেছে, যোগ অ হচ্ছে প্রত্যয় উজ্জ্বল। সন্ধির নিয়ম হচ্ছে খণ্ডত্ব প্লাস বর্গীয় জ সমান সমান জয় জয় যুক্ত। আর যেহেতু ক্রিয়ামূল বা ধাতুতে বফলা আছে, এটা তো মনে রাখতেই হবে। জ্বলে ওঠা, কখনো জ্বলে ওঠা ব দিয়ে জ্বলবে, আর বফলা ছেড়ে দিলে সেটা জল পানিতে পরিণত হবে, একদমই বিপরীত শব্দ হয়ে যাবে। উজ্জ্বল। আর আছে উচ্ছল, সচ্ছল, ভুল করেছি এটা, সচ্ছল বানানে কোথাও বফলা নেই। উচ্ছ্বাসে আছে, উচ্ছ্বাসে যেখানে বফলা আছে দেখিয়ে দিচ্ছি, উত উপসর্গ শ্বসন প্রণালী আমরা যেটাকে বলি নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস, এটা হচ্ছে ক্রিয়ামূল যোগ অ। সন্ধির আরেকটি নিয়ম হলো খণ্ডত্ব প্লাস তালব্য স সমান সমান ছয় ছয়। যেহেতু ক্রিয়ামূলে আবার বফলা আছে, ক্রিয়ামূলের বফলাটি ঠিক মতো আবার ওখানে বসাতে হবে। উচ্ছল, উচ্ছ্বাস। আরেকটি ইত প্রত্যয় যোগ যদি আমরা করি তাহলে শব্দটি হয়ে যাবে উচ্ছ্বসিত। ঝঞ্ঝা, ঝড় ঝঞ্ঝা বলি, ইয় ঝ, ঝঞ্ঝা না, এই বানানটা আমাদের সহজে, এটা ইয় আছে উপরে আর ঝ, ঝঞ্ঝা। যেমন আমরা বলি নির্ঝঞ্ঝাট, যেখানে কোনো ঝঞ্ঝা নেই। ঝঞ্ঝা, নির্ঝঞ্ঝাট। স্তূপ শূন্য। ঠিক মতো লেখাটা স্পষ্ট থাকার ব্যাপারটা আমি খুব গুরুত্ব দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি, কারণ যেটা তোমাদের পড়ার পাঠ্য অংশ সেখানে অস্পষ্টতা থাকলে চলবে না। স্তূপ শূন্য, শূন্য বানান প্রায় সবসময়ই আমি ভুল খাতা দেখার সময় পাই। এটা কেন যে তোমাদের মূর্ধন্য দিয়ে মূর্ধন্য ন দিয়ে লিখতে একটা চেষ্টা চলে, এটা ঠিক বুঝি না। শূন্য বানানে কোনো মূর্ধন্য ন নেই, দন্ত ন। প্রত্যুৎপন্ন মতিত্ব, লেখাগুলো স্পষ্টত উপলব্ধি করা দরকার, স্পষ্টত দেখা দরকার। প্রত্যুৎপন্ন মতিত্ব। এবার লক্ষ টাকা যেটা বলি আমরা, উচ্চারণ একই হবে, বানান ভিন্ন। লক্ষ টাকা অর্থে এটা লক্ষ টাকা খুব জানা দরকার। লক্ষ্য করছি, এটাও দেখা, সবই উচ্চারণ একই, কিন্তু কয়দিন থেকে লক্ষ্য করছি এটা আবার জফলা হবে। এটা এটা জফলা হবে না, কয়দিন থেকে লক্ষ্য করছি দেখা অর্থে। আর এইটা উদ্দেশ্য, তুমি এখানে কি লক্ষ্যে এসেছো, আমি আগেও বলেছিলাম, এটা উদ্দেশ্য অর্থে। খেয়াল রাখো। অনেক শব্দ, আমার এবার
নত্যবিধান দেখাতে হচ্ছে, দুদিন থেকে আমি বলছি যে আমি দেখাবো দেখাবো, নিয়ম দেখাবো, নিয়ম কোনোটাই দেখানো হয়নি। একটু হাতে কলমে নিয়ম দেখার ব্যাপার আছে। নত্যবিধানের নিয়ম: রি ঋণ মূর্ধন্য ণ বসে, আমরা জানি এটা, যে রি এর পরে সাধারণ বানানে র এর পরে, তৎসম শব্দের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, এবং মাধ্যাকর্ষণ শব্দে শনের সঙ্গে মূর্ধন্য ণ প্রযোজ্য। এটা নত্যবিধান নিয়ম নাম্বার 1। ঋণ রণ শন, নত্যবিধান নিয়ম নাম্বার 1-এ রির সঙ্গে সরাসরি মূর্ধন্য ণ বসছে, রয়ের সঙ্গেও বসছে এবং মূর্ধন্য ষ এর সঙ্গে বসছে। কিন্তু 1 নম্বর নিয়ম ছেড়ে আমরা 2 নম্বর নিয়মে যাচ্ছি। রি র এবং ষ এর সঙ্গে, ধরা যাক আমরা এখানে একটা গ্যাপ আছে মাঝখানে। ক বর্গের 5টা বর্ণ, ক খ গ ঘ ঙ, শেষ বর্গ প ফ, আমি কিন্তু ফ বলি, ফ না, উচ্চারণটা হচ্ছে ফ, PH। ব ভ ম, হ অন্তস্থ জ, ল, না এটা ভুল করেছি আমি, ক বর্গ প বর্গ, পাঁচটা 10টা বর্ণ, তারপর আমরা শব্দ নিয়ে দেখছি যে মাঝখানটায় যদি, আমি 2টো বর্গ দিয়ে দেখাচ্ছি আগে, যে এই রি এর পরে, র এর পরে এবং ষ এর পরে যদি এই বর্ণের কেউ থাকে, একটা বা দুটা, আর কি স্বরধ্বনি সকল স্বরধ্বনি একটু ভালো করে লক্ষ্য করবে। তাহলে এই যে নটা 1 নম্বর নিয়ম না, 2 নম্বর নিয়মের ক্ষেত্রে এই রির পরে এইগুলোর যে কেউ বা একটা বা দুটা, তিনটাও হতে পারে, যদি ন থাকে তাহলে সেই নটা মূর্ধন্য নতে পরিণত হবে। উদাহরণ না দিলে এটা স্পষ্ট হবে না। ধরো রি নিলাম, ক্রি, কৃপণ শব্দ লিখছি, আমরা এখানে নিয়েছি রি, ভেতর থেকে নিলাম প, মনে মনে ব্র্যাকেট ধরেছি আমরা, এখন একটাই নিয়েছি এখান থেকে, রি এর পরে এখন যে নটা বসবে সেটা মূর্ধন্য নতে পরিণত হচ্ছে। এই ব্র্যাকেট থেকে আমরা এই পটাকে নিয়েছি, আর এখানে কি ছিল, সরাসরি রি এর পরেই ন ছিল, ওটা তো হবেই মূর্ধন্য ন। আর এখানে কি করছি, রি এর পর এখান থেকে সিলেক্টেড যে শব্দগুলো, এখান থেকে আমরা প নিয়েছি এবং তারপরে নটা মূর্ধন্য ন হবে। যেমন রফলা দিয়ে দেখাচ্ছি, গ্রো, এই যে র, এখান থেকে নিলাম হ অন্তস্থ জ, একটু লিখে নিই আমরা এখানে, হন, এখান থেকে কি নিলাম, হ, এটা মূর্ধন্য ন হবে। আবার যদি এখান থেকে করি, আগে ছিল মাধ্যাকর্ষণ সরাসরি এখান থেকে, আর এখন হবে অন্তস্থ জ হ, অন্তস্থ অ আছে এখানে,
এখানে কি করছি, গ্রহণ গেল, এইটা থেকে ব্র্যাকেট ধরতে হবে, ব্র্যাকেটের শব্দ। এখন আমরা লিখব অপেক্ষমান। অপেক্ষতে কি আছে, ক প্লাস মূর্ধন্য স আছে। অপেক্ষ, তাহলে কি হলো, এই মূর্ধন্যটা গেল। এবার ব্র্যাকেট থেকে কি নিলাম, ম। অপেক্ষ মান, ম নিলাম, স্বরধ্বনি নিলাম, এখানে ক প্লাস, এই ক্ষিয়র মধ্যে ক প্লাস মূর্ধন্য স আছে, রির স শুরু হলো, ম নিলাম, এই ম, তাহলে কি হবে, মূর্ধন্য ন। ব্র্যাকেট থেকে কি কি পড়লো, রি র স, স এর পর ম, এই যে ম, স্বরধ্বনি বসলো এবং মূর্ধন্য ন হলো। অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, ল এখানে নেই, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, ক বর্গ, প বর্গ, সকল স্বরধ্বনি। আমরা এবার অপেক্ষমান অগ্রহায়ণ লিখছি, রি র স, ব্র্যাকেট থেকে কি নিচ্ছি, হ, আর কি স্বরধ্বনির আকার, মানে ব্র্যাকেটটা এখান থেকে পড়ছে আর কি, তোমাকে এইভাবে বুঝতে হবে। এই এখানে কোথা থেকে পড়লো, রি র স এর পরে ম পড়লো, থাকলে কি হয়ে যাবে, মূর্ধন্য নতে পরিণত হবে। আমি আরেকবার বলছি, রিকারের পর প পেলাম, পটা ব্র্যাকেট থেকে নিয়েছি, এটা র এর পরে হ পেলাম, এখানে হ পেলাম, আকার পেলাম, অন্তস্থ পেলাম। এবার কৃপণ ব্রাহ্মণ, রির স শুরু হয়েছে, ধরা যাক এখানে হ প্লাস ম আছে, এটার মধ্যে হ প্লাস ম, হ আর ম যদি থাকে মূর্ধন্য ন বসছে, এই যে হ, এই যে ম। ব্রাহ্মণ, অপেক্ষমান, উৎক্ষেপণ, খে মানেই হচ্ছে ক প্লাস মূর্ধন্য স, আমরা শুরু করলাম মূর্ধন্য স দিয়ে, প নিলাম ব্র্যাকেট থেকে, উৎক্ষেপণ। অথচ আমরা যদি এখন বলি অর্জন, রি র স এর পরে রেফের পর বর্গীয় জ কিন্তু এই ব্র্যাকেট থেকে পড়ে না, কীর্তন, রেফ পড়লো, রেফ মানে র, কিন্তু এই ব্র্যাকেট থেকে পড়ে না বলে এখানে দন্তন্য হয়ে গেল। তাহলে এখানে 2 নম্বর নিয়মে দুটো বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর নিয়মে রি র স হলেই সঙ্গে সঙ্গে সেখানে হয়ে যাবে মূর্ধন্য ন। 2 নম্বর নিয়মে রি র সও থাকতে হবে, তার সঙ্গে যদি ব্র্যাকেট থেকে ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, অন্তস্থ হ, এইসব বর্ণগুলো থাকে, তাহলে তখন রি র স চেক করে তারপরে আমাদের এই বর্ণের যে কেউ থাকবে, স্বরধ্বনি থাকবে, থাকলে পরে সেটা 2 নম্বর নিয়মে দুটো শর্ত পূরণ করে মূর্ধন্য ন হচ্ছে, দুটো শর্ত পূরণ করে মূর্ধন্য ন হচ্ছে। যেমন আরেকটা শব্দ দেখি আমরা, আর বর্ণ মাঝখান থেকে বাড়ছে, সর্বাঙ্গীন, একটু পরিষ্কার হওয়া দরকার, আর একটু সর্বাঙ্গীন, রি র সর মধ্যে র নিলাম, তারপর নিলাম ব, ব নিলাম, এখানে ব্র্যাকেটটা যাচ্ছে, রি র সর মধ্যে এটা র, ব, স্বরধ্বনি উ, গ, 3টা বর্ণ নিয়েছি, ব্র্যাকেট শেষ হয়ে গেল, মনে মনে ধরা ব্র্যাকেটটা সর্বাঙ্গীন। কি কি নিলাম, রি র স, র, বাম দিকে আমাকে লক্ষ্য করতে হচ্ছে যে রি র স আছে কিনা, না হলে কিন্তু বিষয়টা প্রযোজ্যই না। রি র স এর র, ব, আকার সকল স্বরধ্বনির একটা, উ এবং গ। তাহলে আমাকে এখানে দুটো শর্ত পূরণ করে যেতে হবে, যে রি র স আছে কিনা দেখতে হবে,
ভেতর থেকে এদের কেউ আছে কিনা বা একটা দুটো তিনটা আছে কিনা, তারপর মনে মনে ব্র্যাকেট শেষ করে আমরা মূর্ধন্য ন দিচ্ছি। আরেকটা শব্দ আমি দেখাচ্ছি, ভ্রাম্যমান। এখানে কি দাঁড়ালো, রিরস্ব আছে কিনা দেখলাম, ব্র্যাকেট থেকে কে কে আছে, ম, জ, ম, আ আকার, ম, জ, ম আকার আছে, মনে মনে ব্র্যাকেট শেষ করলাম, মূর্ধন্য ন। ভ্রাম্যমান মানে হলো ভ্রাম্যমান, জ আছে, অথচ আমরা অগ্রণী শব্দে 1 নম্বর নিয়ম ফলো করছি আমরা, অগ্রণী রিরস্ব আছে থাকলেই মূর্ধন্য ন হচ্ছে। একটু এটা নিয়ে চিন্তা করবে, চিন্তা করে কি বললাম করার চেষ্টা করবে। প্রচুর শব্দ আমরা এখান থেকে পাই, ব্রাহ্মণ, অগ্রহায়ণ, কৃপণ, গ্রহণ, অপেক্ষমান, উৎক্ষেপণ। এখানে গেলেই কেমন একটা মাথা গুলিয়ে যায়, মনে হয় যে এখানে কি কি যেন হয়, কিন্তু এটা স্পষ্ট হয় না। আগে চেক করতে হবে রিরস্ব আছে কিনা, 2 নম্বর নিয়মের কথা বলছি, এটা তো একটু সহজ। রিরস্ব আছে কিনা, যে আছে, আছে। এবার আমরা মাঝখান থেকে বসাতে পারছি কিনা সেটা দেখব। যদি সবকিছু মিলে যায়, বাম দিকের শর্ত এবং মাঝখানের শর্ত মিলে গেলে অবশ্যই মূর্ধন্য ন হবে। শব্দগুলো একটু মনোযোগের সঙ্গে লক্ষ্য করবে। ম্রিয়মান, ক্ষীয়মান, এই দুটো শব্দও আছে, দিয়ে দিয়ে লিখি। ম্রিয়মান দেখি আমরা, রিরস্বর মধ্যে আছে র, ব্র্যাকেট যদি মনে মনে ধরি অন্তস্থ অ, ওখানে ভুল করে ল লেখা হয়েছিল, ওটা আমি পরে সরিয়ে দিয়েছি, ল হবে না এখানে, ওটা একটা বিসর্গ সন্ধির জন্য আবার একটা জিনিস বোঝাবো, ওখানে আছে মৃয়, অন্তস্থ অ, ম, ম আছে, স্বরধ্বনির মধ্যে আ আছে, স্পষ্টত আমরা উপলব্ধি করছি যেখানে মূর্ধন্য ন হবে। ক্ষীয়মান শব্দে এখানে রিরস্বটা স্পষ্ট না, আমাদের ভাঙিয়ে নিতে হবে যে ক্ষীয়মান শব্দে কিন্তু অন্তস্থ মূর্ধন্য স আছে, রিরস্ব দিয়ে স্টার্ট হয়ে গেল। এবার ব্র্যাকেট থেকে চিন্তা করছি, অন্তস্থ অ, ম, আকার, স্বরধ্বনি আছে, একটু বুদ্ধি করে এই জায়গাটা তোমরা যেন মনোযোগী হয়ে অনেক বানান এখান থেকে তোমার স্পষ্ট উপলব্ধ হবে তুমি যখন পড়বে। তো এই জাতীয় শব্দগুলো আমরা ভ্রমণ, শ্রবণ লিখতে পারি। রিরস্বর মধ্যে র আছে, মাঝখান থেকে ব আছে, আমি চেষ্টা করলাম, আশা করি বিষয়টা তোমাদের বোধগম্যতার মধ্যে আসবে। রিরস্ব, সরাসরি মূর্ধন্য ন, তারপর রিরস্ব, ক বর্গের 5টা, প বর্গের 5টা, অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, এই 3টা, আর সব স্বরধ্বনি ভেতরে ভেতরে থাকতে পারবে। তাহলে আমাদের অনেকগুলো শব্দ এর মাধ্যমে পরিচ্ছন্নতা লাভ করবে। পরে যাচ্ছি, দূরদর্শী, দূরদর্শিতা, তা প্রত্যয় যোগ করলে আমরা দেখি আবার আগের মতো তা প্রত্যয় যোগ করার পর রস্বইকারে পরিণত হচ্ছে। দূরত্ব, এখানে কেন বলা হয়েছে, রস্বইকার কোথায় হবে, কোথায় এখানে কেন দীর্ঘকার হয়েছে, কোথায় দীর্ঘকার কোথায় রস্বইকার, ওটা আমাদের আরেকটা সূত্রায়ন আছে, ওখানে আমরা দেখব। দূরত্ব, আবার কিছু শব্দ নিচ্ছি, করে নিই। দেখো,
জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ এই শব্দগুলোর মধ্যে জফলা ব্যবহারের জায়গাটা আমাদের অনেক সময় পরিবর্তিত হয়ে যায়। জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ সবসময় কিন্তু বর্গীয় জতে বসছে জফলাটা। ছোটবেলায় যখন শিখেছো বৈশাখ জ্যৈষ্ঠ মাস লেখা তখন ঠিক ছিল, পরে কখন যে এই জফলাটা মূর্ধন্য ষয় ঠয়ের পরে চলে যাচ্ছে এটা আর খেয়াল করছো না, সবসময় বর্গীয় জতেই। জ্যোতিষ্ক, জফলাটা তাহলে বসানোর জায়গাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। জ্যোতি বানানেও তাই, জ্যোতি, জ্যোতিষ্ক, জ্যোতি থেকে জ্যোতি করে যে সেই হচ্ছে জ্যোতিষ্ক। আমরা এবার একটা বিসর্গ সন্ধির নিয়মে যাচ্ছি। বিসর্গ সন্ধি নিয়মে যাচ্ছি। এই যে একটু আগে বললাম যে কোথায় হ্রস্বকার কোথায় দীর্ঘকার, দয়ে বিশেষ করে সেটা বুঝতে পারবে। লিখো ইকার এবং উকার যুক্ত বিসর্গের পর ইকার এবং উকার যুক্ত বিসর্গের পর বিসর্গের পর বিসর্গ, বিসর্গ সন্ধি পড়ছি এখন। বেশ অনেকগুলো শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বা এর সঙ্গে জানতে হবে আমাদের। ইকার এবং উকার যুক্ত বিসর্গ, বিসর্গের পর প্রত্যেক বর্গের আমাদের 5টা বর্গ আছে জানি, প্রত্যেক বর্গের তৃতীয় থেকে পঞ্চম বর্ণ, তৃতীয় মানে বর্গের প্রথম দুটো বর্ণ এখানে বাদ। বিসর্গের পর বর্গের তৃতীয় থেকে পঞ্চম বর্ণ, তৃতীয় থেকে, সব কথা আমি লিখছি না তোমরা লক্ষ্য করো, তৃতীয় থেকে পঞ্চম, প্রত্যেক বর্গের তৃতীয় থেকে পঞ্চম বর্ণ। যেমন ধরা যাক, সূত্র আমার এখনো শেষ হয়নি, যেমন ধরা যাক 1 2 বাদ, ক বর্গে লিখছি, ক খ বাদ কিন্তু তৃতীয় থেকে পঞ্চম। তাহলে আমাদের নিতে হবে এ দুটো বাদ, গ ঘ ঙ। চ বর্গের চ ছ বাদ, বর্গীয় ঝ ইয়। ট বর্গের ট ঠ বাদ, ড ঢ মূর্ধন্য ন। ত বর্গের ত থ বাদ, দ ধ দন্ত ন। প বর্গের প এবং ফ বাদ, ব ভ ম। এছাড়া আছে হ অন্তস্থ জ এবং ল, এই লটা ওখানে এসে গিয়েছিল নত্যবিধানী নিয়মের ভুল ক্রমে। এই 18টি বর্ণ যদি থাকে তাহলে 18 বর্ণ থাকলে কি বলছিলাম, ইকার এবং উকার যুক্ত বিসর্গের পর প্রত্যেক বর্গের তৃতীয় থেকে পঞ্চম বর্ণ হ অন্তস্থ জ ল, এই 18টি বর্ণ থাকলে পরে বিসর্গ, লেখো বিসর্গ রেফে পরিণত হয়, বিসর্গ রেফে পরিণত, ওই বিসর্গটা বিসর্গ থাকে না, মরে যায়, বিসর্গ রেফে পরিণত হয় এবং লিখে নাও, এবং পরবর্তী বর্ণের উপরে যুক্ত হয়। বিসর্গ রেফে পরিণত হয় এবং পরবর্তী বর্ণের উপর যুক্ত হয়। একটু মুছলাম এটা। কি বললাম, ইকার এবং উকার যুক্ত বিসর্গের পর প্রত্যেক বর্গের তৃতীয় থেকে পঞ্চম বর্ণ অর্থাৎ গ ঘ ঙ জ ঝ ইয় ড ঢ মূর্ধন্য ন, দ ধ দন্ত ন এবং ব ভ ম, আর কি 3টা হ অন্তস্থ জ ল।
থাকলে বিসর্গ আর বিসর্গ থাকে না, বিসর্গ রেফে পরিণত হয় এবং পরবর্তী বর্ণের উপর যুক্ত হয়। এখন তুমি বলতে পারো যে বিসর্গ রেফে পরিণত হয় পরবর্তী বর্ণের উপর যুক্ত হয়, বুঝলাম, কিন্তু এই বর্ণগুলো ছাড়া, এই 18টা বর্ণ ছাড়া যদি অন্য কেউ আসে তখন আমরা কি করব? অন্য কেউ আসলে বিসর্গ যেমনকার বিসর্গ তেমনি থেকে যাবে, বিসর্গ কোন অবস্থাতেই রেফে পরিণত হবে না। আমরা উদাহরণে যাই, উদাহরণে গেলে স্পষ্ট বুঝতে পারবো। ধরো দু একটা উপসর্গ যোগ বল। দেখি আমরা আমাদের সূত্র কি, ইকার এবং উকার যুক্ত বিসর্গ, এখানে কি আছে? উকার আছে। উকার যুক্ত বিসর্গের পর প্রত্যেক বর্গের তৃতীয় বর্ণ, তৃতীয় থেকে পঞ্চম বর্ণ, এই যে তৃতীয় বর্ণটা ব, 3 নম্বর বর্ণ, এদের যে কেউ যদি থাকে বিসর্গ আর বিসর্গ থাকবে না, কি হবে? কাটা গিয়ে রেফ হয়ে পরবর্তী বর্ণের উপর যুক্ত হবে। আমি একই সঙ্গে আরেকটা উদাহরণ রাখছি, দু যোগ সময়। দেখো 18 বর্ণের কেউ কিন্তু এখানে নেই, বিসর্গ যথারীতি বজায় থাকবে, আর এটা কি হবে? যথারীতি বজায় থাকবে দুঃসময়। খুবই স্পষ্ট এবং পরিষ্কার কথা, এটা না বোঝারও কিছু নেই। তোমাকে বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, তুমি এখান থেকে নিচ্ছ, প্রতিটি বর্গের তৃতীয় থেকে পঞ্চম, কে না চেনে এটা আছে, তুমি এখান থেকে নিচ্ছ, নিয়ে যদি তুমি দেখো যে তোমার এটার সঙ্গে মিলেনি, আর কোনো কথা নাই, তুমি এটাকে যথারীতি বজায় রাখবে। আবার দু যোগ নীতি, এই যে দন্তন্য, পঞ্চম বর্ণের সঙ্গে বসছে, এখানে ছিল 3 নম্বর, এখানে 5 নম্বর, বিসর্গ আর বিসর্গ থাকবে না। দুর্নীতি শব্দে আমাদের ভুল আবার অন্য আরেকটা জায়গায়ও হয়, সেটা আমি বলবো, একটু বলে নেই কথাটা। আমাদের দুর্নীতি শব্দ, দুর্যোগ শব্দ, তারপর এই যে দুর্বল শব্দ, এইগুলো তো অন্য আরেক ধরনের জটিলতায় আমরা ভুগি। সেটা কি? সেটা হলো যে হঠাৎ করে কেন যেন মনে হয় যে দীর্ঘকার হবে। এটা কিন্তু উপসর্গ, এবং উপসর্গের যে কার, সেটা কোনো অবস্থাতেই দীর্ঘকার নয়। দু উপসর্গ দেখতে কি, দয় রস্যকার বিসর্গ, যে উপসর্গ সেটা কিভাবে বুঝবো? আমি যদি এখন বলি দূরত্ব, এটাতে কোনো উপসর্গ নেই, দীর্ঘকার হয়েছে, দেখো দূরত্ব, এটা এরকম না যে দু যোগ রত্ব, রত্ব বলে আলাদা কোনো শব্দ নেই, কিন্তু নীতি বলে শব্দ আছে, বা বল বলে শব্দ আছে, শক্তি, শক্তির যে অভাব সেই দুর্বল। তাহলে উপসর্গ দিয়ে একটা কিছু অর্থ প্রকাশ করছে, উপসর্গের নিজস্ব অর্থ নেই, কিন্তু অন্যের সঙ্গে যুক্ত হয়ে সে ওখানে একটা তার নিজের ক্ষমতা প্রদর্শন করে, এবং দুর্বল বলের অভাব, দুর্নীতি, খারাপ নীতি। তাহলে আমরা উপসর্গ কিভাবে চিনব? পাশের যে শব্দটা, সেই শব্দটা অর্থপূর্ণ থাকবে। যখন আমি বলবো দূরত্ব, রত্বের কোনো আলাদা অর্থ নেই, এটা উপসর্গ দাবি করতে পারছে না। উপসর্গ দুর্বা, এখানে বা বলে কোনো আলাদা অর্থবোধক শব্দ নেই, যেখানে অর্থবোধক শব্দ নেই তার সঙ্গে উপসর্গ কোনো অবস্থাতেই বসবে না। এভাবে আমরা আগে ক্লিয়ার করে নিব যে আমাদের শব্দটা উপসর্গ যোগে নাকি উপসর্গ না। যদি উপসর্গ হয় তখন আমি নিয়মটা প্রয়োগ করব। তৃতীয় থেকে পঞ্চম বর্ণ, আমি এটা একটু দেখেছ, এটা একটু মুছে নিই, জায়গা পাওয়ার ব্যাপার আছে। আমি বলে যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি। ধরো আমি বলবো দুর্ব্যবহার। দেখো দুর্ব্যবহার শব্দে খারাপ ব্যবহার, ব্যবহারের কিন্তু আলাদা একটা অর্থ আছে, তাহলে উপসর্গ বসছে নিঃসন্দেহে। দু যোগ ব্যবহার। এখন দেখি যে বর্গের কত নম্বর বর্ণের সঙ্গে বসছে? 3 নম্বর।
ফ ব, আমরা অনায়াসে এটা কেটে দিতে পারি। আর এই দুদিকে কি খারাপ, মূল শব্দ ব্যবহার, কিন্তু দু দিয়ে খারাপ বোঝানো হচ্ছে, এই দুর্ব্যবহার শব্দ, খারাপ ব্যবহার, উপসর্গ বসেছে। আর উপসর্গের চিত্রটা কিরকম, হ্রস্বকার বিসর্গ, দীর্ঘকার এখানে হচ্ছে না, উপসর্গ হলে কখনো দীর্ঘকার হবে না। তাহলে এটি তৃতীয় বর্ণ। এভাবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি উপসর্গ ব্যবহার করছো নাকি না। যদি উপসর্গ ব্যবহার করো, হ্রস্বকার বিসর্গ আগে দিবে, পরে যদি 18 সঙ্গে মিলে তুমি বিসর্গকে রেফ করবে, যদি না মিলে যথারীতি বজায় থাকবে। দুর্ব্যবহার ঠিক নি দিয়েও একইভাবে হচ্ছে, নি যোগ মনে করি আমরা লিখবো, এটা উপসর্গ, কিন্তু এটা দুয়ের সঙ্গে যেমন আরেকটা দীর্ঘকারের ঘটনা থাকে আর নির সঙ্গে থাকে না, সেই জন্য এই ভুলটা নির ক্ষেত্রে হয় না। মনে করো নির্বাক, যার কথা নেই, ব 3 নম্বর বর্ণ, এখানেও 3 নম্বর, এখানে বই বসেছে, নির্বাক, এই একই নিয়মে হয়েছে কিন্তু নির্বাক, কিন্তু আমাদের ভুলটা হয় দু উপসর্গের ক্ষেত্রে। নির্দয়, আবার যদি লিখি একই সঙ্গে মনে রাখো, নিযোগ শব্দ, নিঃশব্দ, দেখো এটা কিন্তু আমাদের ওই 18 বর্ণের সঙ্গে মিলেনি, সেজন্য যথারীতি এটা বজায় থাকবে। অর্থাৎ আমাকে প্রথমে দেখতে হবে যে কার সঙ্গে বসছে, সে দূর ক্ষেত্রে বিশেষ করে নি দিয়ে আমাদের ভুলটা হয় না, দু উপসর্গের সঙ্গে কি শব্দটা, অর্থবোধক শব্দ আছে কিনা। যদি অর্থবোধক শব্দ থাকে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, তুমি 18 মিলাবে, 18 মিলানোর পরে যদি মিলে যায় তুমি বিসর্গ কেটে রেফ করবে, আর যদি না মিলে তাহলে তো আমরা বজায় রাখবো, যথারীতি বজায় থাকবে। ধরো দুর্বৃত্ত, আরেকটা শব্দ আমি আর কি প্রয়োজনীয়টা একটু দেখে নিই, আরো প্রয়োজনীয়, দু যোগ যোগ, তুমি লক্ষ্য করো অন্তস্থ যোগ কিন্তু আমাদের ওই ব্র্যাকেটের মধ্যে আছে, অনায়াসে আমরা এটা কেটে দিতে পারি। দুর্যোগ, কিন্তু দুর্যোগ বানানেও দেখা যায় সিদ্ধান্ত নিতে পারছো না যে দীর্ঘকার দেবে নাকি হ্রস্বকার দেবে। দু যোগ যোগ, খারাপ যোগ, যোগ একটা স্পষ্টত শুদ্ধ অর্থবোধক শব্দ, তাই এটার সঙ্গে তোমাকে উপসর্গ যোগ করতে হচ্ছে। উপসর্গ যোগ করার পর তুমি দেখছো যে আমার 18 বর্ণ থেকে আছে, তাহলে তার কোনো চিন্তা নেই। উপসর্গ যোগ করার পর তুমি দেখবে যে উপসর্গটা রেফ হচ্ছে কিনা, দুর্যোগ। আবার যদি বলি দুঃশাসন, খারাপ শাসন, এটা উপসর্গ, কিন্তু ঘটনা কি হলো, শাসন শব্দের যে তালব্য স, এটা যথারীতি বজায় থাকছে, উপসর্গই বসেছে কিন্তু যথারীতি বজায় থাকছে। এখন মনে করো আমি দুর্বার বলছি, দুর্বার শব্দে উপসর্গ বসেছে, না অর্থে যা বারণ করা যায় না, পঞ্চম বর্ণ বসলো, দুর্বার, এটা কিন্তু উপসর্গ। আরেকটা খুবই প্রয়োজনীয় শব্দে আমরা যাচ্ছি, দু যোগ গমন, দেখি কি হয়, মানে এটা গমন করা কঠিন, দুর্গম স্থানে গমন করা কঠিন, গমন থেকে গম দুর্গম, এটা 3 নম্বর বর্ণ বলছে, ক খ গ, শব্দটা কি দাঁড়ালো, দুর্গমন, দুর্গমন। এই দুর্গমন শব্দটা সঙ্গে উপসর্গ বসেছে, যে জায়গাটায় গমন করা কঠিন সেটাই কিন্তু দুর্গম স্থান। দুর্গমনের ন কেটে দুর্গম অঞ্চল, একটা খুবই প্রয়োজনীয় একটা শব্দ, দুর্গমের ম কেটে দুর্গ, দুর্গে ঢোকাও কিন্তু কঠিন, দুঃসাধ্য বা কঠিন যেখানে গমন করা। অথচ আমরা দুর্গ বানানে সিরাজউদ্দৌলা নাটকে সর্বত্র দীর্ঘকার ব্যবহার করছি। দুর্গ বানান দুর্গমন থেকে, দুর্গম যেখানে গমন করা কঠিন, ওই শব্দ থেকে এসেছে গমন করা কঠিন, গমন যেখানে, দুর্গমন
দুর্গম এবং দুর্গ, এখানে উপসর্গই বসেছে, যেখানে গমন করা কঠিন। দুর্গ শব্দটি কিন্তু তোমাকে বহুবার লিখতে হবে নাটকে। ভালো করে লক্ষ্য মনে রাখো যে দুর্গ শব্দে কিন্তু তোমাকে রস্যকার দিতে হবে, এবং আমি এই যে উৎপত্তিটা দেখিয়ে দিলাম যে কোথা থেকে এসছে, কিভাবে এসছে শব্দটা। আমরা আরো দুটো বিসর্গ সন্ধি পরে পড়ব। এর সঙ্গে নিঃসহায়, নিঃসঙ্গ, নিঃসংকোচ শব্দগুলো যে দেওয়া হয়েছিল গতদিন, এগুলো একটু দেখে নিবে। এরপরে শব্দ আছে কি কি, যে নির্বিরোধ, নিহিযোগ বিরোধ কিভাবে হলো আমি এটা তোমাদের জানিয়েছি, যে বিরোধের ব, নির্বিরোধ। তারপরে ধরো আরো শব্দ আছে যে নিঃসহায় হতে পারে, নিযোগ সহায়। এই নিয়মটা প্রয়োগ করবে, নিয়মটা প্রয়োগ করে দেখবে এটার উত্তর পাবে। আরো ছিল নির্লোভ, নিঃযোগ লোভ। তোমরা এখন বাসায় এটা করবে, যে লোভ শব্দের ল এখানে আছে, নির্লোভ। নির্বিরোধ, বিরোধ শব্দ উপসর্গে বসছে। তারপর দুর্লঙ্ঘ, যা লঙ্ঘন করা কঠিন, লঙ্ঘন করা যায় না। দুর্লভ, যা লাভ করা বা পাওয়া কঠিন, এই শব্দগুলো ছিল। অথচ দুঃসংবাদে কিন্তু আমরা দেখছি বিসর্গ রেফে পরিণত হচ্ছে না। তারপর নিঃসংকোচে হচ্ছে না, নিঃসীমে হচ্ছে না, সন্দেহতে হচ্ছে না। কেন হচ্ছে না? শব্দগুলো গত ক্লাসের শব্দগুলো দেওয়া আছে, সেই শব্দগুলো কেন হচ্ছে না সেটা কিন্তু তোমাকে স্পষ্টত উপলব্ধি করতে হবে, এবং শব্দগুলো শুদ্ধ করতে হবে। আমি পরবর্তী যে সূত্র, সেটা শুরু হবে আমাদের সদ্যজাত শব্দ থেকে। আমরা আবার আগামী ক্লাসে এই এই অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগই চলতে থাকবে নেক্সট আগামী ক্লাসে। তো আমরা এটাই করতে থাকবো, এবং আমরা আরো দুটো বিসর্গ সন্ধি শিখব, বর্গের পরিচয় শিখব। আগামী ক্লাসে আমাদের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের সবশেষ ক্লাস হবে। তো সময় শেষ হয়ে গেছে আজকের জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। আর তোমরা থাকো, লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো যে কিভাবে পড়াগুলো করা হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি।